হাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস 12-এর গ্রুপ 15 মৌলসমূহের রাসায়নিক ধর্ম। আমরা পি ব্লকস এলিমেন্ট অলরেডি স্টার্ট করেছিলাম, দুটো ক্লাস হয়ে গিয়েছিল। পার্ট 1 আর পার্ট 2 এর লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নেবে। আমরা আগের দিন আগের ক্লাসে পার্ট 2-তে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিসগুলো, ক্যাটিনেশন প্রপার্টিস অবধি আমরা গ্রুপ 15-এর পড়েছিলাম। এবার এই গ্রুপ 15 মৌলসমূহের কিছু কেমিক্যাল প্রপার্টিস আছে, সেগুলো সম্পর্কে আমরা একটু ডিসকাস করব আজকে। কেমিক্যাল প্রপার্টিসের মধ্যে মেইন যেটা আছে হচ্ছে জারণ অবস্থা। মানে গ্রুপ 15 মৌলসমূহের জারণ অবস্থা কিরকম হতে পারে। একটা হতে পারে মাইনাস জারণ অবস্থা, আর একটা হতে পারে প্লাস জারণ অবস্থা। মানে মাইনাস জারণ অবস্থা যেমন ধরো -3 হতে পারে। ওপর থেকে মানে গ্রুপ 15 মৌলসমূহের যত ওপর থেকে নিচের দিকে যাবে তত কিন্তু তাদের জারণ অবস্থাটা মানে জারণ অবস্থা প্রদর্শনের যে একটা প্রবণতা সেটা কিন্তু ক্রমশ হ্রাস পেতে থাকে। তার কারণ কি? কারণ হচ্ছে মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায় এবং আয়ন এনথালপিও কিন্তু হ্রাস পায়। সেই জন্য গ্রুপের ওপর থেকে নিচের দিকে যত যাবে তত কিন্তু মানে কি নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তাহলে নাইট্রোজেন থেকে যত বিসমাথের দিকে যাবে তত কিন্তু তার জারণ অবস্থা হ্রাস পায়। কারণ হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, আয়নায়ন এনথালপি হ্রাস পায়, আর ধাতব চরিত্র সেটা কিন্তু বৃদ্ধি পায়। মানে নাইট্রোজেনের থেকে বিসমাথের ধাতব চরিত্র বেশি, সব থেকে বেশি হচ্ছে বিসমাথের। তাহলে ধাতব চরিত্র কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর প্লাস জারণ অবস্থার ক্ষেত্রে সব মৌলগুলোই কি করে না +3 আর +5 জারণ অবস্থা প্রদর্শন করে। মাইনাস জারণ অবস্থার ক্ষেত্রে -3 জারণ অবস্থা প্রদর্শন করে, আর প্লাসের ক্ষেত্রে +3 হতে পারে +5। সব মৌলগুলোই কিন্তু +3 আর +5 জারণ অবস্থা প্রদর্শন করে। এবারে এই +5 জারণ অবস্থা, এই +5-এর স্থায়িত্বটা স্টেবিলিটিটা হ্রাস পায়। কেননা গ্রুপের যে ওপর থেকে নিচের দিকে মানে নাইট্রোজেন থেকে বিসমাথের দিকে নিষ্ক্রিয় জোরের প্রভাবের জন্যই +5-এর স্থায়িত্ব কিন্তু হ্রাস পায়, আর +3-এর স্থায়িত্বটা কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে +5-এর স্থায়িত্ব হ্রাস পাচ্ছে, +3-এর স্থায়িত্বটা বৃদ্ধি পাচ্ছে, কারণ গ্রুপের ওপর থেকে নিচে নিষ্ক্রিয় জোর প্রভাবের জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের কেমিক্যাল প্রপার্টিস মানে গ্রুপ 15 মৌলসমূহের রাসায়নিক ধর্ম। তার মধ্যে জারণ অবস্থা তোমাদের এইটুকু জানলেই হবে। জারণ অবস্থা এছাড়া সর্বাধিক সমযোজ্যতা সম্পন্ন হতে পারে। তাহলে একটা ঋণাত্মক জারণ অবস্থা হলো, একটা ধনাত্মক জারণ অবস্থা হলো। এবার সর্বাধিক সমযোজ্যতা হতে পারে। কি হতে পারে? সর্বাধিক মানে এই জারণ অবস্থার মধ্যেই কিন্তু এগুলো পড়ছে। সর্বাধিক সমযোজ্যতা যেমন ধরো নাইট্রোজেনের এর ক্ষেত্রে দেখো যোজ্যতা কক্ষে ডি অরবিটাল নেই, sp আছে তাই কিন্তু ডি অরবিটাল এখানে নেই। যোজ্যতা কক্ষে ইলেকট্রন বিন্যাস করলেই তোমরা সেটা বুঝতে পারবে। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা কক্ষে ডি অরবিটাল নেই। বন্ধন গঠনের জন্য অনলি 4টে অরবিটাল পাওয়া যায়, একটা 2s আর 3টে 2p পাওয়া যায়। 2p তো px py আর pz, তাহলে সেই জন্য একটা 2s পাওয়া যায় আর 3টে 2p পাওয়া যায়। কিসের জন্য? বন্ধন গঠনের জন্য। কেবলমাত্র 4টে অরবিটাল পাওয়া যায়। ডি তো এখানে নেই, অনলি 1s, এই একটা 2s আছে আর 3টে 2p আছে। তাহলে সর্বাধিক 4 হচ্ছে সমযোজ্যতা। তাহলে সর্বাধিক সমযোজ্যতা কত? 4। নাইট্রোজেনের ক্ষেত্রে তাহলে সর্বাধিক সমযোজ্যতা কিন্তু 4। এবার ফসফরাস আর অন্যান্য মৌলের যোজ্যতা কক্ষে খালি ডি অরবিটাল আছে। নাইট্রোজেনের নেই, কিন্তু ফসফরাস
আর অন্যান্য মৌলের যোজ্যতা কক্ষে খালি ডি অরবিটাল আছে। 5 বা 6 হচ্ছে সেখানে সমযোজ্যতা হতে পারে। তাই জন্যই ফসফরাস দিয়ে তুমি যে যৌগটা পাও দেখবে PCl5, কিন্তু নাইট্রোজেন দিয়ে কিন্তু আমরা NH4+ পাই, কিন্তু কখনোই কিন্তু NF5 মানে এরা তো পেন্টাহ্যালাইড গঠন করতে পারবে না। এদের কেবলমাত্র 4টে অরবিটাল পাওয়া যায়। তাই জন্য এদের সর্বাধিক সমযোজ্যতা হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে 4। তাই কখনোই এরা পেন্টাহ্যালাইড গঠন করতে পারবে না। কিন্তু ফসফরাস বা অন্যান্য যে মৌল আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এদের কিন্তু যোজ্যতা কক্ষে খালি ডি অরবিটাল আছে, সেই কারণে এদের সর্বাধিক সমযোজ্যতা 5 বা 6। এরা কিন্তু PCl5 বা SbF6 এর হোল মাইনাস নেগেটিভ যেটা AsF5 এইগুলো তৈরি করতে পারছে। এবার আসছি দেখো, মানে এটা হলো মানে জারণ অবস্থার মধ্যেই সর্বাধিক সমযোজ্যতা। আর একটা যেটা আছে অসমঞ্জস বা ডিসপ্রপোর্শন। অসমঞ্জস বা ডিসপ্রপোর্শন সেখানে আছে যে +1 থেকে +4 পর্যন্ত নাইট্রোজেনের সমস্ত জারণ অবস্থায় আম্লিক মাধ্যমে কিন্তু ডিসপ্রপোর্শন প্রদর্শন করে। +1 থেকে দেখো +4 পর্যন্ত, এখানে যতটুকু লিখেছি আমি ঠিক ততটুকু মনে রাখলেই হবে। +1 থেকে +4 পর্যন্ত নাইট্রোজেনের জারণ অবস্থা কিন্তু সমস্ত জারণ অবস্থাগুলো আম্লিক মাধ্যমে কিন্তু এই ধর্মটাকে প্রদর্শন করে। আর এটা হচ্ছে +1 থেকে +4 তার মানে নাইট্রোজেনের ক্ষেত্রে। আর -3 থেকে +5 ফসফরাসের জারণ অবস্থা আম্লিক আর ক্ষারীয় মাধ্যমে এই ধর্ম প্রদর্শন করে। তাহলে নাইট্রোজেনের জারণ অবস্থাটা শুধুমাত্র আম্লিক মাধ্যমে এই ডিসপ্রপোর্শন ধর্মটা প্রদর্শন করবে। কিন্তু -3 থেকে +5 এর মধ্যবর্তী ফসফরাসের জারণ অবস্থা হলে সেটা আম্লিক আর ক্ষারীয় দুটো মাধ্যমেই এই ধর্ম কিন্তু প্রদর্শন করে। আর নিষ্ক্রিয় জোড় প্রভাবের নিষ্ক্রিয় জোড় এখানে দেখো আর্সেনিক থেকে বিসমাথ অবধি, আর্সেনিক থেকে বিসমাথ অবধি সেটা হচ্ছে নিষ্ক্রিয় জোড় প্রভাবের জন্য কি হয় না +3 জারণ স্তরের যে স্থিতিশীলতাটা সেটা আর্সেনিক থেকে বিসমাথের দিকে ক্রমশ বৃদ্ধি পায়। +3 জারণ স্তরের স্থিতিশীলতা ক্রমশ বৃদ্ধি পায় AS থেকে BI এর দিকে গেলে, সেই কারণেই কিন্তু এদের ডিসপ্রপোর্শনের প্রবণতাটা হ্রাস পায়। তার মানে +3 জারণ অবস্থা বাড়ছে বলেই নিষ্ক্রিয় জোড় প্রভাব আমরা আগেই পড়েছি, যেটা এখানে বললাম যে নিষ্ক্রিয় জোড় প্রভাবের জন্য গ্রুপের ওপর থেকে নিচে +3 এর স্থায়িত্ব কিন্তু বৃদ্ধি পায় আর +5 এর স্থায়িত্ব হ্রাস পায়। তাহলে +3 এর স্থায়িত্ব এখানে বৃদ্ধি পায় বলে নিষ্ক্রিয় জোড় প্রভাবের জন্য, তাই আর্সেনিক থেকে বিসমাথ পর্যন্ত বিসমাথের দিকে মানে +3 জারণ স্তরের যে স্থিতিশীলতাটা সেটা বৃদ্ধি পাচ্ছে নিষ্ক্রিয় জোড় প্রভাবের জন্য। তাই জন্য ডিসপ্রপোর্শনের যে প্রবণতাটা সেটা হ্রাস পায় এই AS থেকে BI এর দিকে। তাহলে এই 4টে হলো আমাদের জারণ অবস্থার গ্রুপ। কিছু যে ঋণাত্মক জারণ অবস্থা হতে পারে, ধনাত্মক জারণ অবস্থা কিরকম হতে পারে, আর একটা হচ্ছে আমাদের সর্বাধিক সমযোজ্যতা, আর একটা যেটা করলাম ডিসপ্রপোর্শন বা অসমঞ্জস। নেক্সট আছে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। এই যে গ্রুপ 15 মৌলগুলো হাইড্রোজেনের সাথে কিভাবে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে হাইড্রাইড গঠন করে সেটা হচ্ছে দেখো যে গ্রুপ 15 মৌল সমস্ত মৌলই কিন্তু EH3 এই সাইন দ্বারা কিন্তু এদের রিপ্রেজেন্ট করা হয়। এই যে ই এর জায়গায় কি বসবে ক্যাপিটাল EH3, এই এর জায়গায় বসবে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি বা বিসমাথ, এই 5টা মৌল এখানে বসবে। এবার সেরকম ভাবে যদি লিখি তাহলে NH3 পাবো, এর জায়গায় জাস্ট N বসিয়েছি, তাহলে NH3 মানে কি অ্যামোনিয়া, PH3 মানে ফসফিন, ASH3 আর্সাইন, স্টিবাইন, বিসমুথাইন। তাহলে এই 5টা নাম কিন্তু খুব ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে। এছাড়া HN3
যেটা হাইড্রাইড বলতে পারা যায়, বা হাইড্রোজেন অ্যাজাইড বা হাইড্রোজোয়িক অ্যাসিড। এই দ্বারাও কিন্তু মানে নাইট্রোজেন তাহলে কি করছে, এই HN3 সংকেত বিশিষ্ট NH3 আর HN3 এর মধ্যে একদমই গুলিয়ে ফেলো না, কারণ NH3 মানে হচ্ছে অ্যামোনিয়া আর HN3 হচ্ছে হাইড্রাইড গঠন করছে, মানে নাইট্রোজেন এই সংকেত বিশিষ্ট একটা হাইড্রাইড গঠন করে যার নাম হচ্ছে হাইড্রোজেন অ্যাজাইড বা হাইড্রোজোয়িক অ্যাসিড। ঠিক আছে, এছাড়া আর একটা প্রপার্টিজ আছে, সেটা হচ্ছে দেখো হাইড্রাইডের ক্ষেত্রে কি করে না, নাইট্রোজেন এই হালকা মৌলগুলো কি হয় M2H4 হাইড্রাইড গঠন করে। M2H4 তার মানে এই M এর জায়গাতে আমি ফসফরাস বসাতে পারি, তাই তো, নাইট্রোজেন বসাতে পারি, আর্সেনিক বসাতে পারি। তাহলে যদি আমি ধরো বসিয়ে দিলাম এই M এর জায়গায়, যেরকম এখানে EH3টা দেখিয়েছিলাম E এর জায়গায় মৌলগুলো বসছে, সেরকমই এখানে M2H4 নামক হাইড্রাইডও কিন্তু গঠন করে সংকেত বিশিষ্ট। M2H4 এই M এর জায়গায় যদি N বসাই তাহলে N2H4 কি পাবো, সেটা হাইড্রাজিন। এটা নোট ডাউন করে নিতে পারো, N2H4 M এর জায়গায় N2H4 যদি হয় তাহলে সেটা হবে কি হাইড্রাজিন। এবার যদি আমি ফসফরাস বসাই তাহলে P2H4 মানে হচ্ছে ডাইফসফিন। নাইট্রোজেন আর ফসফরাস দিয়ে এই দুটো মনে রাখলেই হবে। নেক্সট দেখো এই হাইড্রাইডটা আমরা তাহলে প্রস্তুত করব কি করে, তার সেই সম্পর্কিত কিছু রাসায়নিক বিক্রিয়া। সেরকম দেখো ম্যাগনেসিয়াম নাইট্রাইড, ম্যাগনেসিয়াম নাইট্রাইড কি করেছে না, এই কিছু মানে ধাতব যৌগ আর কি, ধাতব দ্বিযৌগ বলতে পারো। ধাতব দ্বিযৌগ কেন বলছে না, এখানে দেখো N2 দ্বিযৌগ, তাই জন্য বলছে N2P2, বা সেটা মানে সবকটার ক্ষেত্রে কিন্তু দুটো করে আমাদের মৌল থাকছে, তার মানে যৌগ গঠন করছে। তাহলে ধাতব দ্বিযৌগের আদ্র বিশ্লেষণ হচ্ছে, কারণ দেখো রিয়াকশনটা কিন্তু H2O দিয়ে হচ্ছে। তাহলে Mg3N2 মানে হচ্ছে সেটা ম্যাগনেসিয়াম নাইট্রাইড, তার সাথে আমাদের 6 অণু জল বিক্রিয়া করে MgOH এর হোল2 উৎপন্ন করছে। MgOH এর হোল2 3 অণু উৎপন্ন করছে, সাথে দেখো অ্যামোনিয়া উৎপন্ন করছে। তাহলে এইটা একটা হাইড্রাইড প্রস্তুত করতে পারলো। হাইড্রাইড তাহলে কোনগুলো, 5টা, যেটা আমি তোমাদের 5টার নাম মনে রাখতে বললাম, অ্যামোনিয়া, ফসফিন, আর্সাইন, স্টিবাইন আর বিসমুথাইন। তার মধ্যেই এই ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সাথে বিক্রিয়া করে মানে আদ্র বিশ্লেষণ করলে ধাতব দ্বিযৌগ কেন বললাম বুঝলে, তাহলে যে N2P2 এইগুলোর জন্য। তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রাইডের আদ্র বিশ্লেষণ করে আমরা অ্যামোনিয়া পেলাম। ক্যালসিয়াম ফসফাইড, ক্যালসিয়াম ফসফাইডের আদ্র বিশ্লেষণ করেছি, তার মানে আমরা কি পাবো, ফসফিন পাবো। এইভাবে যদি আমরা জিঙ্ক আর্সেনাইড দিই Zn3AS2, Zn3AS2 জিঙ্ক আর্সেনাইডের সাথে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্সড করি তাহলে কিন্তু আমরা আর্সাইন পাবো। এইভাবে স্টিবাইন, বিসমুথাইন এগুলো মানে জিঙ্ক আর্সেনাইড, এইভাবে মানে অ্যামোনিয়া আর ফসফিনের ক্ষেত্রে আমাদের রিয়াকশনটা H2O দিয়ে হয়। তোমাদের এই দুটো জানলেই হবে, অ্যামোনিয়া, ফসফিন, কিন্তু হাইড্রাইডের প্রত্যেকটা নাম কিন্তু জানতে হবে। আর বাকি যে আর্সাইন, স্টিবাইন আর বিসমুথাইন ওইগুলো কিন্তু আমাদের HCl দিয়ে রিয়াকশনটা করতে হয়, HCl দিয়ে রিয়াকশনগুলো করতে হয়। তাহলে ক্যালসিয়াম ফসফাইড থেকে আমরা কি পেলাম, 2 অণু ফসফিন পেয়ে গেছি। দেখো অ্যামোনিয়া পেয়েছি হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইডের আদ্র বিশ্লেষণ করে, এখানে ক্যালসিয়াম ফসফাইডের আদ্র বিশ্লেষণ করে ফসফিন পেয়েছি। নেক্সট দেখো হাইড্রাইডের গঠন আকৃতি, হাইড্রাইডটা কিরকম হয়, পিরামিডীয় আকৃতির হয়। এই পয়েন্টটাই মনে রেখো যে হাইড্রাইডের গঠন আকৃতি কিরকম হয় না, পিরামিডীয় হয়। দেখো এখানে EH3, তাই তো, তাহলে এখানে কি রয়েছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, সাথে 3টে H3 রয়েছে। এই যে HEH এই বন্ধন কোণের মানটা
কিন্তু NH3 থেকে যত BiH3 তে যাব তত কিন্তু হ্রাস পায়। তাহলে HEH এই বন্ধন কোণের মান NH3 থেকে BiH3 তে মানে অ্যামোনিয়া থেকে একদম বিসমুথাইনে ক্রমশ হ্রাস পেতে থাকে। গ্রুপের যত ওপর থেকে নিচে যাব পরমাণুর আকার তো ক্রমশ বৃদ্ধি পায় আর তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পায়, তাই তো? গ্রুপের ওপর থেকে নিচে গ্রুপের ওপর থেকে নিচে তাহলে পরমাণুর আকারটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পায়, কারণ বন্ধন ইলেকট্রন জোড় কেন্দ্রীয় পরমাণুটা থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে। পরমাণুর আকার যত বাড়বে তখন কি হবে, যে ইলেকট্রন জোড়টা কেন্দ্রে ছিল পরমাণুর কেন্দ্রীয় পরমাণু থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে। সেই কারণেই কিন্তু এখানে কি হয় না NH3 থেকে BiH3 তে বন্ধন কোণের মানটা ক্রমশ হ্রাস পায়, কারণ দূরে সরে যেতে থাকে কেন্দ্রীয় বন্ধন ইলেকট্রন জোড়টা কেন্দ্রীয় পরমাণু থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে। কারণ কি, পরমাণুর আকার তো বাড়ছেই, যত আমি N থেকে Bi এর দিকে যাচ্ছি তত তো পরমাণুর আকার বাড়ছে, আর বাড়ার সাথে সাথে দূরে সরে যাচ্ছে। এবার আমরা চলে এসেছি হাইড্রাইডের ধর্মসমূহ। হাইড্রাইড সমূহের ধর্মগুলো কি কি? ফার্স্ট যে পয়েন্টটা আছে দেখো, ক্ষারকীয় ক্ষমতা। হাইড্রাইডের ক্ষারকীয় ক্ষমতা সেটা হচ্ছে দেখো মানে হাইড্রাইডের ধর্মসমূহের মধ্যে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধর্ম, সেটা হচ্ছে ক্ষারকীয় ক্ষমতা। সেটা হচ্ছে NH3 থেকে যত BiH3 তে যাবে তত কিন্তু ক্ষারকীয় ক্ষমতা কি হতে থাকে, কমতে থাকে। তার মানে NH3 এর ক্ষারকীয় ক্ষমতা সব থেকে বেশি, NH3 এর ক্ষারকীয় ক্ষমতা সব থেকে বেশি। এটা তো তোমার ধরো ক্ষারকীয় ক্ষমতার ক্রম লিখতে দিল তোমাকে, তখন তো তুমি এরম ভাবে মুখস্থ করলে পারবে না, তখন তোমাকে কারণগুলো মাথায় রাখতে হবে। ক্ষারকীয় ক্ষমতার ক্রমটা কেন NH3 এর ক্ষেত্রে বেশি হলো, BiH3 এর সব থেকে কম হলো, তার কারণ হচ্ছে কি, পরমাণুর আকার বাড়ছে। ফার্স্ট পয়েন্ট মনে রাখতে হবে যে পরমাণুর আকার বাড়ছে বলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলো অধিক আয়তন দখল করছে, ইলেকট্রনের ঘনত্ব কমে যাচ্ছে, তাই জন্য ক্ষারকীয় ক্ষমতাও কমে যাচ্ছে। তাহলে পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অধিক আয়তন দখল করছে, ইলেকট্রনের ঘনত্বটা কমে যাচ্ছে। সেই কারণে কি হচ্ছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দানের যে প্রবণতাটা, সেটাই তো ক্ষারকীয় ক্ষমতা। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দানের প্রবণতা তথা ক্ষারকীয় ক্ষমতা কিন্তু কমে যাচ্ছে এই কারণের জন্য। তাহলে NH3 থেকে BiH3 তে, তার মানে গ্রুপের ওপর থেকে নিচের দিকে ক্ষারকীয় ক্ষমতা ক্রমশ হ্রাস পায়, এবং তার কারণ হচ্ছে এইরকম পয়েন্ট ওয়াইজ কিন্তু মনে রেখো। নেক্সট যেটা আছে তাপীয় স্থায়িত্ব। NH3 থেকে BiH3 তে ক্রমশ হ্রাস পায় তাপীয় স্থায়িত্ব, কারণ পরমাণুর আকার বৃদ্ধি পায় বলে বন্ধন দৈর্ঘ্য ক্রমশ বাড়ছে। এর সাথে মানে ওই গ্রুপের মৌলগুলোর সাথে H এর বন্ধন দৈর্ঘ্য বাড়ছে। আবার কি না, বন্ধন যত বৃদ্ধি পাবে বন্ধন ক্ষমতা, বন্ধন বিয়োজন শক্তি তত হ্রাস পাবে, তাই তো? বন্ধন দৈর্ঘ্য যত বাড়বে, বন্ধন দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে, বন্ধন ক্ষমতা তথা যে বন্ধন বিয়োজন শক্তি সেটা হ্রাস পাবে। তাই জন্য কিন্তু NH3 থেকে BiH3 তে তাপীয় স্থায়িত্ব ক্রমশ হ্রাস পায়, কারণ বন্ধন বিয়োজন শক্তিটা হ্রাস পাচ্ছে, বন্ধন বিয়োজন শক্তি হ্রাস পাচ্ছে, বন্ধন ক্ষমতা হ্রাস পাচ্ছে। সেই কারণে অ্যামোনিয়া থেকে বিসমুথাইনের দিকে ক্রমশ তাপীয় স্থায়িত্ব হ্রাস পায়। এটা জাস্ট এইটুকু জানলেই হবে। নেক্সট হচ্ছে বিজারণ ক্ষমতা। এটা কিন্তু NH3 থেকে BiH3 তে ক্রমশ বৃদ্ধি পায়। বিজারণ ক্ষমতা NH3 থেকে BiH3 তে ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে বিজারণ ক্ষমতার ক্রম লিখতে দিলে পারবে। এখানে NH3 হচ্ছে একটা নিকৃষ্ট বিজারক দ্রব্য।
NH3 তাহলে কি একটা নিকৃষ্ট বিজারক দ্রব্য, কারণ এইটা NH3 হচ্ছে সবচেয়ে স্থিতিশীল, আর আমাদের BiH3 হচ্ছে মানে দুস্থিত, সর্বাধিক দুস্থিত আর কি, একদমই এরা স্থিতিশীল হয় না। হাইড্রাইড গুলোর মধ্যে NH3 হচ্ছে সব থেকে স্থিতিশীল, সেই জন্য এরা নিকৃষ্ট বিজারক দ্রব্য। আর BiH3 হচ্ছে দুস্থিত বলে এরা উৎকৃষ্ট বিজারক দ্রব্য। কারণ কি বলতো, মানে NH3 থেকে BiH3 তে এই যে বিজারণ ক্ষমতা বাড়ছে, এর মেন কারণ হচ্ছে তাপীয় স্থায়িত্ব তো হ্রাস পায়, এই মাত্র আমরা পড়লাম। এর ফলে কি হয়, হাইড্রোজেন মানে বিজারণ ক্ষমতা মানে কি, হাইড্রোজেনকে মুক্ত করার প্রবণতা। বিজারণ ক্ষমতা মানে হচ্ছে হাইড্রোজেনকে মুক্ত করার প্রবণতা কিন্তু এই NH3 থেকে BiH3 তে বৃদ্ধি পায়। তাই জন্যই কিন্তু হাইড্রোজেন মুক্ত করার প্রবণতা মানেই বিজারণ ক্ষমতা। তাহলে তাপীয় স্থায়িত্ব যেহেতু হ্রাস পাচ্ছে, সেই কারণে আমাদের বিজারণ ক্ষমতাটা বৃদ্ধি পায়। নেক্সট আরেকটা ক্ষারকীয় ক্ষমতার মতোই আরেকটা ইম্পর্টেন্ট যে হাইড্রাইড সমূহের যে ধর্মের মধ্যে পড়ে, সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক, এই NH3 এর স্ফুটনাঙ্ক কিন্তু প্রথমে এটা মনে রাখতে হবে তোমাদের যে NH3 এর স্ফুটনাঙ্কটা PA ফসফিন আর আর্সাইনের অপেক্ষা বেশি হয়, কিন্তু স্টিবাইন আর বিসমুথাইন অপেক্ষা কিন্তু কম হয়। তার মানে NH3 পড়ছে একদম মাঝামাঝি স্ফুটনাঙ্ক, তার PH3 মানে ফসফিন, ASH3 মানে কি আর্সাইন, এই দুটোর থেকে কিন্তু অনেক বেশি হয় NH3 এর স্ফুটনাঙ্ক, কিন্তু স্টিবাইন আর বিসমুথাইন এই দুটোর থেকে কিন্তু অনেক কম হয়। এই PH3 থেকে যত মানে NH3 কে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে NH3 তো বুঝেই গেলাম স্ফুটনাঙ্ক কেমন হয়। এবার PH3 থেকে বাকি পড়ে আছে BiH3। PH3 থেকে BiH3 তে কিন্তু স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। যদি তোমাকে NH3 এর কথা নাই জেনে শুধু জানতে চাইলো PH3 থেকে BiH3 এর দিকে স্ফুটনাঙ্কের ক্রমটা লেখো এবং কেন হচ্ছে সেটাও লেখো, বা এইটার কেনটা জানতে চায় না, মেনলি NH3 মানে অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক কেন অস্বাভাবিকভাবে বেশি সেটা জানতে চায়, সেই কারণটাও আমরা পড়বো এক্ষুনি। সেটা হচ্ছে দেখো, NH3 এর স্ফুটনাঙ্ক অস্বাভাবিকভাবে বেশি হওয়ার কারণ হচ্ছে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু হাইড্রোজেনের থেকে অনেক বেশি হয়। তাই নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ধনটা যথেষ্ট ধ্রুবীয় হয়। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু হাইড্রোজেন অপেক্ষা অনেকটা বেশি হয়, তাই নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ধনটাও কিন্তু যথেষ্ট ধ্রুবীয় হয়। সেই কারণে NH3 অণুগুলো আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে সংযোজিত অবস্থায় থাকে। কারণ নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ধনটা যেহেতু যথেষ্ট ধ্রুবীয়, তাই জন্যই NH3 যে অণুগুলো আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে কি হয়ে থাকে, অ্যাসোসিয়েটেড হয়ে থাকে, সংযোজিত অবস্থায় থাকে। সেই কারণে NH3 এর স্ফুটনাঙ্ক কিন্তু অস্বাভাবিকভাবে বেশি হয়। দেখো এখানে যেভাবে দেওয়া আছে সেইভাবেই তোমরা লিখতে পারো, এবং এরকম ভাবে পড়লে তোমাদের ভালো করে মনে থাকবে, সেই জন্যই এরকম ভাবে আমি লিখে রেখেছি। আচ্ছা নেক্সট দেখো, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ, এদের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের খুব কাছাকাছি হয়। তার মানে ই আর এইচ, ই এর জায়গায় কে, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ, এই যে ই এর সাথে এইচ এর বন্ধনটা ধ্রুবীয় হয় না, তাই জন্য তারা কি আন্তরাণবিক এইচ বন্ধনও গঠন করতে পারে না। সেটাই তো NH3 এর ক্ষেত্রে হয় না। NH3 কি করে, ওই যেহেতু তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন অপেক্ষা অনেকটা বেশি, দেখো এখানে ব্র্যাকেটে তড়িৎ ঋণাত্মকতাটাও লেখা আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে এটা 3 আর হাইড্রোজেনের 2.1, তাহলে অনেকটাই বেশি। আর এদের দেখো আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথের ক্ষেত্রে এদের কিন্তু খুবই কাছাকাছি তড়িৎ ঋণাত্মকতাটা, তাই জন্য এদের হাইড্রোজেনের সাথে বন্ধনটা ধ্রুবীয় হয় না, আন্তরাণবিক
হাইড্রোজেন বন্ধনও গঠিত হয় না। এবার পিএইচ3 থেকে বিআইএইচ3 তে বৃদ্ধি পায়, তো পিএইচ3 থেকে বিআইএইচ3 তে আমাদের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, কারণ আণবিক ভরটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলও বৃদ্ধি পাচ্ছে। তাহলে কারণটা কি? আণবিক ভর ক্রমশ বৃদ্ধি পায়, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলও ক্রমশ বৃদ্ধি পায়। তবে পিএইচ3 আর এএসএইচ3 এর এই আকর্ষণ বলটা খুব বেশি কিন্তু নয়, মানে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। কার? ফসফিন আর আর্সাইনের ক্ষেত্রে এই আকর্ষণ বলটা খুব বেশি হয় না বলে স্ফুটনাঙ্ক এইচ বন্ধনজনিত কারণে NH3 এর উচ্চ স্ফুটনাঙ্ককে ছাড়িয়ে যেতে পারে না। সেই জন্যই আমরা প্রথমে কি বললাম না, NH3 এর স্ফুটনাঙ্ক কিন্তু PH3 আর ASH3 থেকে অনেক বেশি হয়, এই কারণে, কারণ PH3 আর ASH3 এর ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল খুব বেশি নয় বলে এরা NH3 এর উচ্চ যে স্ফুটনাঙ্ক সেটাকে ছাড়াতে পারে না। কিন্তু SbH3 আর BiH3 মানে স্টিবাইন আর বিসমুথাইনের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল এতটাই বেশি যে স্ফুটনাঙ্কটা H বন্ধনজনিত কারণে NH3 এর স্ফুটনাঙ্ককে ছাড়িয়ে যায়। সেই কারণেই NH3 এর স্ফুটনাঙ্ক PH3SH3 অপেক্ষা অনেক বেশি হয়, আর SbH3 আর BiH3 মানে স্টিবাইন আর বিসমুথাইনের ক্ষেত্রে অনেক কম হয়। কারণ SbH3 আর BiH3 এখানে পরিষ্কার লেখা আছে যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল এতটাই বেশি হয় যে এই অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ককে ছাড়িয়ে যায়। তাহলে এই হচ্ছে দেখো টোটাল ক্রমটা, স্ফুটনাঙ্কের ক্রম লিখতে দিলে তাহলে তোমাদের এইটা লিখতে পারো, এবং কারণ যদি 2 নম্বর দেয় তোমরা কারণটাও কিন্তু ব্যাখ্যা করে দেবে। যদি 1 নম্বর থাকে তাহলে শুধু এইটা লিখলেই হবে, যেটা বক্স করে দিয়েছি। দেখো অ্যামোনিয়ার থেকে ফসফিন আর আর্সাইনের স্ফুটনাঙ্ক অনেক কম আর এদের অনেক বেশি, স্টিবাইন আর বিসমুথাইনের। তাহলে আমরা আজকে টোটাল হাইড্রাইডের পুরো ব্যাপারটা পড়লাম এবং গ্রুপ 15 মৌলসমূহের রাসায়নিক ধর্মগুলো পড়েছি, আর তার সাথে পড়লাম হাইড্রাইডের প্রস্তুতি, হাইড্রাইডের ধর্ম, হাইড্রাইডের গঠনাকৃতি এবং কিভাবে হাইড্রাইড গঠিত হয় সেইটা। নেক্সট দিন আমরা কিন্তু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়াটা খুব বেশি পড়তে হবে না তোমাদের, আমি নোটসে যেটা লিখেছি সেটাই পড়াবো। সাথে তোমাদের আমরা নাইট্রোজেনের যে অস্বাভাবিক আচরণ কেন হয় সেই ব্যাপারগুলো স্টাডি করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাসে তাহলে আমাদের দেখা হচ্ছে। টাটা, থ্যাংক ইউ।